বৃষ্টিতে ভেসে গেল সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন। লিড নেওয়ার আশায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। পিএসএল এর ম্যাচে রাতে মাঠে নামছে রিশাদের লাহোর কালান্দার্স। বাংলাদেশি স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ মোহাম্মদ রফিক ভালো করতে দিলেন পরামর্শ। কিন্তু লেগ স্পিনার যদি একটু সাইডেতে ছাড়ে দেখা যায় বলটা আর টান করবে। উপরে টপ লেভেলের থেকে যদি বল ছাড়ে তাহলে গুগলিটা খুব ভালো হবে। ফেডারেশন কাপের ফাইনালে বিকেলে ময়মনসিংহে মুখোমুখি হবে আবাহনী ও বসুন্ধরা কিংস। দলগত চেষ্টায় সাফল্য চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হ্যাট্রিক জয়ের সঙ্গে শিরোপায় চোখ আবাহনীর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ফুটবল প্রসঙ্গ। ফেডারেশন কাপের ফাইনালে আজ ময়মনসিংহে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের হ্যাট্রিক হারের স্বাদ দিয়ে শিরোপা উৎসব করতে চায় মারুফুল হকের দল। অন্যদিকে রেকর্ড 12 বারে শিরোপা জয়ীদের বিপক্ষে দলগত চেষ্টায় সাফল্য চায় কিংস। রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের মান নিয়েও সন্তুষ্ট দুদলই। ম্যাচ শুরু হবে দুপুর 2:45 বৈশাখের বিকেল ময়মনসিংহে ফেডারেশন কাপের শিরোপা জয়ের স্বপ্ন দুদলের ফুটবলারদের চোখে মুখে। ঢাকা আবাহনী ফেডারেশন কাপের রেকর্ড 12 বারের চ্যাম্পিয়ন। তাদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত 3 বারের শিরোপাজয়ী বসুন্ধরা কিংস। দুদলই কদিন আগে মুখোমুখি হয়েছিল ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে। টাই ব্রেকারে কিংসকে মাটিতে নামিয়েই শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছিল আকাশী নীল জার্সিধারীরা। প্রতিশোধের মিশন বর্তমান চ্যাম্পিয়নদের, তবে তাদের সে স্বপ্ন ধূলিসাৎ করে দিতে চায় মারুফুল হকের আবাহনী। রোমাঞ্চকর এক ফাইনালের জন্য প্রস্তুত ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। মাস্টারমাইন্ড কোচ মারুফুল হকের কৌশলে ফেডারেশন কাপে এবার অপ্রতিরোধ্য ঢাকা আবাহনী। ফাইনালের মঞ্চে আক্রমণে কোচের ভরসা সুমন ও নাইজেরিয়ান এমেকা। মাঝে রাফায়েল হৃদয়, রক্ষণে ইয়াসিন শাকিল। তবে দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা গোলপোস্টে মিতুল মার্মা। কিংসের যে কোনো আক্রমণ রুখে দিতে দারুণ পারদর্শী তিনি। দলগত চেষ্টায় শিরোপা জয়ের লক্ষ্য আবাহনীর। গোলের খেলা ফুটবল, যে কেউ সুযোগ কাজে লাগিয়ে জয়লাভ করতে পারে। তবে আমরা চেষ্টা করব যাতে আমাদের সর্বাত্মক যে সুযোগগুলি আছে সেগুলি কাজে লাগিয়ে যেন আমরা চ্যাম্পিয়নশিপে অর্জন করতে সক্ষম হই। যদি আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবলটা আছে খেলতে পারি তাহলে আমরা ভালো একটা রেজাল্টের প্রত্যাশা করছি। বিপিএল এর টানা 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এবার শিরোপার আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। মধ্যবর্তী দলবদলে শক্তি বাড়াতে এসেছেন 4 বিদেশি। হুয়ান লেসকানো, ডেসিয়েলদের সঙ্গে মিগুয়েলরা যে কোনো সময় বদলে দিতে পারেন ম্যাচের মোড়। দেশীয় তপু, রাকিব ও মোরসালিনরাও প্রস্তুত নিজেদের উজাড় করে দিয়ে শিরোপা উৎসব করতে। আমাদের টিম একটা ভালো পজিশনে এবং সবাই মিলে সুস্থ আছে, সবাই ভালো খেলার জন্য উদ্গ্রীব এবং একটা ভালো ফুটবল হবে সেই দিক থেকে আমরা এগিয়ে আছি। আমাদের টিম কম্বিনেশন খুবই ভালো এবং আমরা যেভাবে আগাচ্ছি ফেডারেশন কাপে, দেখেন ফেডারেশন কাপে কিন্তু আমরা ফার্স্ট সেমিফাইনাল খেলা আবাহনীর সাথে হারার পরে রহমতগঞ্জের সাথে আমরা জিতে আবার ফাইনাল উঠি। তো এটা আমার কাছে মনে হয় একটা পজিটিভ ব্যাপার এবং লাস্ট ম্যাচে আমাদের লোকাল 2 গোল করেছে, তো এটাও একটা টিমের জন্য পজিটিভ সাইড। এখন পর্যন্ত খেলা দুদলের 18 ম্যাচের মধ্যে 11 জয় নিয়ে এগিয়ে আছে বসুন্ধরা কিংস। 3 জয় আছে আবাহনীর, ড্র হয়েছে 4 ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। বৃষ্টির বাগড়ায় ভেস্তে গেছে লাক্কাতুরা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা। দ্বিতীয় দিন শেষে 25 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পর্যন্ত শান্তর দলের সংগ্রহ 1 উইকেটে 60 রান। এর আগে সকাল থেকেই সিলেটে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি, যে কারণে টাইগাররা মাঠে আসে নির্ধারিত সময়ের অনেক পরে। বৃষ্টি থেমে গেলে পরে মাঠ প্রস্তুতের সময়ের কারণে ভেস্তে যায় প্রথম সেশনের খেলা, যা শুরু হয় কিছুক্ষণ আগে দুপুর 1টায়। এই মুহূর্তে লাক্কাতুরায় বৃষ্টি না থাকলেও আকাশে মেঘ রয়েছে, ফলে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। নিজেদের প্রথম ইনিংসে টাইগারদের 191 রানের জবাবে 273 রান করেছিল জিম্বাবুয়ে। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। অপু।
দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আপনারা জানেন যে এখন বর্তমানে বাংলাদেশ দল ব্যাট করছে। যেহেতু এর আগে সকালে তুমুল বৃষ্টি ছিল সিলেটে, বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরুর কথা থাকলেও কিন্তু ম্যাচ শুরু হয়নি। এখন বর্তমানে ব্যাটিংয়ে নেমেছেন এবং যেহেতু বাংলাদেশের ম্যাচ আজকে খুব গুরুত্ব বহন করে, যদি 300 রানের একটি টার্গেট যদি দেয়া যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে ম্যাচ আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু বৃষ্টি ছিল সকালে, কিন্তু মাঠ ভিজা ছিল এবং আমাদের সিলেটের মাঠের কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটা অনেকটাই ভালো, যার কারণে মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু মাঠটা তৈরি করা হয় এবং পরবর্তীতে প্লেয়াররা, আমরা যেটা লক্ষ্য করেছি, বাংলাদেশ দল এবং জিম্বাবুয়ে দল দুটি দলই কিন্তু মাঠের দুটো প্রান্তে শেষবারের মতো একদম শরীরটাকে গরম করে নিয়েছেন। দেখেই বোঝা যাচ্ছিল যে আসলে সিলেটের আবহাওয়া নিয়ে তারা আসলে অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং এখন অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে প্রথম যে সেশনটি ছিল সেই সেশনটা আসলে ভেস্তে গিয়েছে। এখন চলছে লাঞ্চ ব্রেকের পরের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি কিন্তু চলমান রয়েছে এবং গতকালকে যখন বাংলাদেশ দল 57 রানে 1 উইকেটের পতন আমরা দেখেছি এবং আজকে এখন অবধি ম্যাচটি কিন্তু চলমান রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি ব্যাটাররা যদি ভালো পারফরমেন্স করে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দল ভালো করবে এবং জিম্বাবুয়ের দিকে কিন্তু ভালো একটি আকাশসমান টার্গেট ছুড়ে দিতে পারবে। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার অপু বণিক, জানাচ্ছিলেন বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের সবশেষ খবর। এবার পাকিস্তান সুপার লিগ প্রসঙ্গ। পিএসএল এর ম্যাচে রিশাদের লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ মুলতান সুলতানস। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ বাংলাদেশ সময় রাত 9টায়। কালান্দার্সের জার্সিতে প্রথম ম্যাচের সুযোগ না পেলেও পরের 2 ম্যাচে বোলিংয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন টাইগার রিস্ট স্পিনার রিশাদ হোসেন। 6 উইকেট তুলে নিয়ে বড় অবদান রেখেছেন দলের জয়ে। মুলতানকে হারাতে তাই বাড়তি দায়িত্ব থাকবে রিশাদের কাঁধেই, যার সামনে সুযোগ আছে আবারও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর মসনদ পুনরুদ্ধারের। অন্যদিকে ঘরের মাঠ হলেও প্রচ্ছন্ন চাপ থাকবে মুলতানের ওপরই, কারণ টুর্নামেন্টে 3 ম্যাচ খেলেও এখনও জয়ের দেখা পায়নি মোহাম্মদ রিজওয়ানের দল। আজকের ম্যাচে জয় পেলে লাহোর কালান্দার্সের সামনে সুযোগ থাকবে করাচি কিংসকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে যাওয়ার। পাকিস্তান সুপার লিগে রিশাদ হোসেনের পারফরমেন্সে মুগ্ধ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। সঙ্গে পারফরমেন্সের ধার বাড়াতে টোটকাও দিয়েছেন সাবেক এই স্পিনার। এদিকে ঘরোয়া ক্রিকেটের অনুশীলন জাতীয় দলের আদলে সাজানোর পরামর্শ দিয়েছেন রফিক। রিশাদ হোসেন শুধু দেশেই নয়, দেশের বাইরেও আলো ছড়াচ্ছেন এই টাইগার স্পিনার। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েই বাজিমাত করেছেন এই ডানহাতি লেগ স্পিনার। পিএসএল এর 10ম আসরে লাহোর কালান্দার্সের হয়ে 2 ম্যাচ খেলে তুলে নিয়েছেন 6 উইকেট। এখন পর্যন্ত লাহোরের সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগি। এছাড়া দলের জয়ে ভূমিকা রাখায় গেম চেঞ্জারের তকমাও পেয়েছেন রিশাদ। জাতীয় দলে রিশাদের পথ চলাটা বেশি দিনের নয়, এর মধ্যেই নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে বল হাতে রিশাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। ফরেনদের সাথে একটা টিম শেয়ার করাটা, এটা কিন্তু ওর ভিতরে একটা গুছানো হয়েছে। আজকে দেখেন, আজকে পাকিস্তানের টুর্নামেন্ট খেলতেছে, আমি মনে করি এই প্লেয়ারটা বাংলাদেশে আরও উজ্জ্বল করবে। দেখবেন এই খেলার থেকে দেখবেন সারা দুনিয়ায় ওই খেলতে পারে, এই যেসব টুর্নামেন্টগুলো চলতেছে। সঙ্গে রিশাদকে বোলিং নিয়ে পরামর্শও দিয়েছেন সাবেক এই বোলার। তুমি লেগ স্পিনার যখন তুমি শেননের ভিডিও দেখো যে শেনন লেগ স্পিন কীভাবে ছাড়ে, বাট ওর একটা জিনিস কি হয়েছে, ওই বেশি উপরতে বল ছাড়ে ভালো, কিন্তু লেগ স্পিনার যদি একটু সাইডেতে ছাড়ে দেখা যায় বলটা আর টান করবে, যে বলটা আমি ছাড়লাম না এখান থেকে বলটা এদিকে ঘুরে যাবে, কিন্তু ওটা হচ্ছে না। বাট উপরে টপ লেভেলের থেকে যদি বল ছাড়ে তাহলে গুগলিটা খুব ভালো হবে। এদিকে এবারের ঘরোয়া লিগ যেন পিছু ছাড়ছে না বিতর্কের। তবে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে ঘরোয়া ক্রিকেটে বিসিবিকে মনোযোগী হতে আহ্বান রফিকের। ডিপিএল বিপিএল এর অনুশীলন জাতীয় দলের আদলে সাজানোর পরামর্শ সাবেক এই ক্রিকেটারের। আমি যদি বোর্ডের দায়িত্ব থাকতাম, আমি এদের মিনিমাম 1 মাস আগে আমি প্র্যাকটিসটা দিতাম। দরকারে বিসিবি কিছু ওদের হেল্প করবে,
ক্লাবগুলোকে। আপনি ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু ডোমেস্টিক থেকে বাছাই করবেন, বাট ওখান থেকে যদি ন্যাশনাল টিমের যে ট্রেনিংটা ওখান থেকে যদি শিক্ষা করে তো ও যখন ন্যাশনাল টিমে তখন কিন্তু এখানে হাবুডুবু খাবে না। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ করেই পদত্যাগ করলেন বিসিবির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এনামুল হক মনি। কারণ হিসেবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা জানিয়েছেন তিনি। তবে সূত্র বলছে ডিপিএল এ নিষেধাজ্ঞায় পড়া তাওহিদ হৃদয়কে খেলানোর জন্য বায়োলজি পরিবর্তন আনা হয়েছে, আর সেটা মানতে না পেরেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এনামুল হক মনি। অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। মাঠে দৃষ্টিকটু আচরণের পর গণমাধ্যমে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকতকে নিয়ে এভাবেই মন্তব্য করেছিলেন তাওহিদ হৃদয়, যার শাস্তিও পেয়েছেন তিনি। তবে সেই শাস্তি আর বহাল থাকলো কই? 2 ম্যাচ নিষিদ্ধ হওয়া হৃদয় 1 ম্যাচ পরেই অধিনায়ক হয়ে ফিরেছেন মোহামেডানের একাদশে। কিন্তু সেটা কিভাবে? এরই মাঝে আগুনে ঘি ঢেলেছে হৃদয়কে শাস্তি দেয়া বিসিবির টেকনিক্যাল কমিটির আহ্বায়কের হঠাৎ পদত্যাগ। এক হৃদয়কে খেলানোর জন্যই নাকি দীর্ঘদিন চলা নিয়মে আনা হয়েছে পরিবর্তন। সেদিনের ঘটনায় ম্যাচ রেফারির রিপোর্টে আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ ও গণমাধ্যমে মন্তব্য করায় 7 ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় হৃদয়ের নামের পাশে। জরিমানা হয় 80,000 টাকা। বাইলজ অনুযায়ী জুড়ে দেওয়া হয় 2 ম্যাচের নিষেধাজ্ঞা। তবে সূত্র বলছে পরিবর্তিত বাইলজে 1 থেকে 7 ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা এখন নাকি 1 ম্যাচের। গুঞ্জন আছে এই বাইলজ পরিবর্তনের জন্য নাকি চাপ দেওয়া হয়েছিল এনামুল হক মনিকে, আর সেজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তার পদত্যাগের পরদিনই বাইলজ পরিবর্তন করা হয়, যদিও গণমাধ্যমে সরাসরি সে বিষয়ে মুখ খোলেননি এনামুল হক মনি। প্রেশার, কাজ বেশি, আম্পায়ার কোচ আমি, আবার ম্যাচ রেফারি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। আমি তো রিজাইন করছি 18 তারিখে, এটা বদলেছে 19 তারিখে। মাঠে যা করেছেন হৃদয় তা নেতিবাচকভাবেই দেখছেন সবাই। এর আগে ফিক্সিং এর মতো ঘটনাও ঘটেছে ডিপিএলে। 2 আলোচিত ঘটনার তদন্তে চিফ আম্পায়ার্স কোচ এনামুল হক মনিকে আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি গঠন করে সিসিডিএম। তবে হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর ঠিক আগের দিনই হঠাৎ মনির পদত্যাগ স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ করবে ফারুক আহমেদের বোর্ডকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাছাই পর্বের বাধা পেরিয়ে এখন বিশ্বকাপের দিকে মনোযোগ দিতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে কোয়ালিফায়ারে ব্যাটারদের পারফরমেন্সে স্বস্তি দিচ্ছে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। আসন্ন ভারত বিশ্বকাপের জন্য কন্ডিশনের কথা বিবেচনায় রেখে প্রস্তুতি নিতে চায় নারী ক্রিকেট দল। মুখে হাসি, হাতে ফুলের তোড়া। টানা দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়া কোয়ালিফায়ারের শুরুটা ভালো হলেও শেষটা হয়নি প্রত্যাশিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে শঙ্কায় পড়ে যায় টাইগ্রেসদের বিশ্বকাপের খেলার স্বপ্ন। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ দল হিসেবে ভারতের টিকিট কাটে বাংলাদেশ। তবে শেষেরটা ভালো না করতে পারার আক্ষেপ নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে। লাস্ট 2টা ম্যাচে হয়তো আমরা বেটার খেলি নাই, বাট স্টিল প্রথম 3 ম্যাচের ভালো খেলার ফলই কিন্তু আমরা পাইছি। ওই ম্যাচটা আসলে আমি বেসিক্যালি দেখি নাই, কারণ হচ্ছে আমার কাছে অনেক মনে হচ্ছিল যে না অন্যের উপর ডিপেন্ড করা হয়ে যাচ্ছে, বা হয়তো আমাদের কন্ট্রোলে যেগুলো ছিল সেটা আমরা প্রপার ওয়েতে করতে পারলে হয়তো বা তাদের লাস্ট ম্যাচটা আমাদেরকে দেখতে হতো না। বাট মনে এতটুকু বিশ্বাস ছিল যে না, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাদের যে চেজেবল যে টার্গেটটা ছিল হিউজ ছিল, বাট স্টিল তারা যেভাবে করেছে আল্লাহ আসলে কপালে না রাখলে হয়তো বা হতো না। বিশ্বকাপ কোয়ালিফায়ারে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন 2 ক্রিকেটার জ্যোতি ও সুপ্তা। তবে টুর্নামেন্টে ব্যাটারদের ধারাবাহিক পারফরমেন্স স্বস্তি দিচ্ছে টাইগ্রেস অধিনায়ককে। সুপ্তাপু কন্টিনিউয়াসলি কনসিস্টেন্ট ছিল, হয়তো বা আরেকটু বেটার করলে সে হয়তো বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারতো। সো টিমের জন্য এটা ভালো, এবং ইন্ডিভিজুয়ালি ব্যাটাররা রান করতেছে এবং টপ চার্টে আসতেছে এবং বলবো হাইলাইটেড হচ্ছে, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো। কোয়ালিফায়ার উতরে যাওয়ার পর চ্যালেঞ্জ বেড়েছে নারী ক্রিকেট দলের। ভারতে আয়োজিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে জ্যোতিদের জন্য অপেক্ষা করছে আরো বড় দলগুলো, তাই প্রস্তুতিটাও হওয়া চাই জুৎসই। ভারতের উইকেট ও কন্ডিশনের কথা বিবেচনা করে বিশ্বকাপের জন্য নিজেদের তৈরি করতে চায় নারী ক্রিকেট দল। আমরা এর আগে হয়তো বা 2-1টা বায়োলেটারাল সিরিজ খেলবো এবং আইসিসি আমাদের প্রিপারেশনের জন্য কিছু টুর্নামেন্টের আয়োজন করবে। আই হোপ এখানে আমরা বেটার ওয়েতে ওইসব উইকেটের জন্য আরও বেটার খেলতে পারি, সেই চিন্তাভাবনা থাকবে। এবং বাংলাদেশের উইকেট বলেন, ইন্ডিয়ার উইকেট মোরালেস অলমোস্ট সেম, এক্সেপ্ট মনে হয় মিরপুরের উইকেট একটু ডিফারেন্ট, বাকি সবগুলোই সেম। তো আমরা ওইভাবে প্রিপেয়ার হওয়ার চিন্তাভাবনা, এবং যেখানে রান বেশি করতে পারি আমরা সেরকম প্রিপারেশন সব থেকে ইম্পর্টেন্ট।
এবছর অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ, যেখানে সরাসরি খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আর বাছাই পর্ব থেকে নতুন করে যুক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে আর্থনা শীর্ষ সম্মেলনে সফর সঙ্গী হিসেবে কাতারে গেছেন সাফজয়ী 2 ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। দেশের ফুটবল উন্নয়নে কাতারে ক্যাম্প সহ উন্নত সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানাবেন ফুটবলাররা। দেশটির সঙ্গে ফিফা ফ্রেন্ডলি খেলারও ইচ্ছার কথা জানান আফিদা রিপারা। সঙ্গে ঘুরে দেখতে চান 2022 কাতার বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামও। একটা স্বপ্ন পূরণ হতে চলেছে নারী দলের বর্তমান অধিনায়ক আফিদা খন্দকার আর শাহেদা আক্তার রিপার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হতে পারার মতো বড় এক ক্ষণের সাক্ষী হতে যাচ্ছেন সাফজয়ী এই 2 ফুটবলার। সে লক্ষ্যেই ওদের গন্তব্য কাতারের দোহায় বসতে যাওয়া আর্থনা শীর্ষ সম্মেলন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের, যেখানে অন্যান্য সব বিষয়ের সঙ্গে প্রাধান্য পাবে বাংলাদেশের ক্রীড়া বিষয়ক আলোচনাও। প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী 2 ফুটবলার ও ক্রিকেটারদের মাধ্যমেই দুদেশের ক্রীড়া উন্নয়নে বিষয়গুলো নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সাফজয়ের কৃতিত্ব হিসেবেই ডক্টর ইউনুসের সফর সঙ্গী হওয়ার সুযোগ হয়েছে আফিদা রিপাদের, যে সফর ঘিরে রোমাঞ্চিত তারা। কাতারের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা সাজিয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। ফুটবলে বাংলাদেশের চেয়ে উন্নত দেশটির কাছ থেকে উন্নত সুযোগ সুবিধা সহ ক্যাম্পের সুব্যবস্থারও দাবি জানাবেন বলে জানান আফিদা রিপারা। কাতারের ফুটবলারদের সঙ্গে দেখা করা ছাড়াও তাদের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার বন্দোবস্ত করতেও অনুরোধ করবেন আফিদারা। আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে তুলে ধরবো, আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে গিয়ে আমরা ভালো করতে পারবো, যে আমাদের তো তেমন ফ্যাসিলিটিস এখানে আমরা পাই না। যদি আমরা ওখানে গিয়ে ক্যাম্প করার সুযোগ পাই, তো এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকবে। ওই দেশের যে ফুটবলার বা হচ্ছে যারা আছে তাদের সাথে আমাদের দেখা করাবে। অবশ্যই ভালো লাগার বিষয়, যেহেতু ফার্স্ট টাইম মেবি যে আমরা 4 জন সফর সঙ্গী হচ্ছি উপদেষ্টার সাথে, তো আমাদের ভালো লাগতেছে। আমরা চেষ্টা করব যে আমাদের মাঠের যেন ব্যবস্থা হয়, আর এইখানে যেন আমাদের ক্যাম্পটা করাইলে ভালো হবে আর কি। ওনাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয় বা এরকম আর কি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবো আর কি। এদিকে কাতারের সৌন্দর্য উপভোগেরও পরিকল্পনা রয়েছে ফুটবলারদের। 2022 কাতার বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামও ঘুরে দেখতে চান তারা। ওয়ার্ল্ড কাপ ফাইনাল যে মাঠে হয়েছে ওই মাঠটা আমরা একটু দেখতে যেতে চাই। অবশ্যই ভালো লাগবে, কারণ ওরাও ফুটবলার আমরাও ফুটবলার, তো একসাথে হলে খুবই ভালো লাগবে, পরিচিত হলে আরও ভালো লাগবে। যেহেতু আমরা স্পোর্টস পারসন, তো ওয়ার্ল্ড কাপ যেখানে ফাইনাল হয়েছে অবশ্যই এটা দেখার ইচ্ছা আছে। তো বড় বড় ফুটবল একাডেমিগুলো ঘুরে দেখার ইচ্ছা আছে। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হয়ে দেশের খেলাধুলাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় সাফজয়ী ফুটবলারদের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। লা লিগায় রাতে আরও এক চ্যালেঞ্জের সামনে বার্সেলোনা। শিরোপার লক্ষ্যে এগিয়ে যাওয়ার মিশনে এবার তাদের সামনে রিয়াল মায়োর্কা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াতে বড় জয় তুলে নিতে চায় কাতালানরা। ইস্তাদে অলিম্পিক লুইস কোম্পানিতে ম্যাচ শুরু হবে রাত 1:30। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ শুরু রাত 1টায়। লা লিগায় একটু একটু করে স্বপ্ন পূরণের পথে হাঁটছে বার্সেলোনা। প্রতিটা ম্যাচ যেন এক একটা ফাইনালের মঞ্চ। তারুণ্যদীপ্ত একটা দল নিয়ে সে চ্যালেঞ্জ উতরে যাওয়ার চেষ্টা করছেন হ্যান্সি ফ্লিক। লিগে এবার তাদের সামনে বাধা মায়োর্কা। 32 ম্যাচে 73 পয়েন্ট বার্সেলোনার, 4 পয়েন্ট পিছিয়ে 69 পয়েন্ট রিয়াল মাদ্রিদের। একটা ভুল ভেঙে দিতে পারে শিরোপার স্বপ্ন, তাই তো কোনো ভুল করতে চান না কোচ। সেল্টা ভিগোর বিপক্ষে সবশেষ লা লিগার ম্যাচটা একই সঙ্গে স্মরণীয় ও আক্ষেপের হয়ে আছে বার্সেলোনার কাছে। পিছিয়ে পড়েও ফেরান তোরেস, রাফিনিয়া, দানি ওলমো ম্যাজিকে জয় পেয়েছিল কাতালানরা। তবে একই সঙ্গে মেলে দুঃসংবাদও। বা পায়ের ইনজুরিতে পড়ে 3 সপ্তাহের জন্য ছিটকে গেছেন আক্রমণ ভাগের মূল ভরসা রবার্ট লেভানডস্কি। 25 গোল করে এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার পোলিশ তারকা। তাকে ছাড়াই লিগে মায়োর্কা, কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলান বাধা পাড়ি দিতে হবে বার্সাকে। হ্যান্সি ফ্লিকের সেই দুশ্চিন্তা কাটাতে বদ্ধপরিকর এক ঝাঁক তরুণ। মায়োর্কা ম্যাচে আক্রমণ ভাগে লেভানডস্কির জায়গায় খেলবেন স্প্যানিশ ফরওয়ার্ড ফেরান তোরেস। অ্যাটাকিং মিডফিল্ডে তাকে সহায়তা করবেন রাফিনিয়া, ফার্মিন লোপেজ ও ইয়ামাল। দীর্ঘদিন পর ইনজুরি থেকে টার স্টেগান ফিরলেও তাকে মাঠে নামানোর সম্ভাবনা ক্ষীণ।
বার্সেলোনার মাঠে ৩২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাথে থাকা মায়োরকাও যে ছেড়ে কথা বলবে না সেটা জানেন ফ্লিক, তবে পরিসংখ্যানও পাশে পাচ্ছেন তিনি। সবশেষ গেল ডিসেম্বরে খেলা মায়োরকার বিপক্ষে ম্যাচে ৫-১ গোলের বড় জয় পেয়েছিল বার্সা। দুদল এখন পর্যন্ত খেলেছে ৭৪টি ম্যাচ, এর মধ্যে ৪৫ জয়ে এগিয়ে আছে কাতালানরাই, ১৭ জয়ে আছে মায়োরকার, ড্র হয়েছে ১২টি ম্যাচ। আরেক ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। টানা কয়েক ম্যাচে জয়ের ছন্দে আছে সিটিজেনরা। ৩৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছেন গার্দিওলা। সামনে আছে এফএ কাপের সেমিফাইনালও, যেটা এই মৌসুমে একমাত্র ভরসা পেপের কাছে। ক্রিস্টাল প্যালেসের পর এভারটনকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সিটি। জানুয়ারিতে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট থেকে যোগ দেয়া ওমর মারমুইশ এই মৌসুমে ছুটছেন দুর্দান্ত গতিতে। হোম ম্যাচে এখন পর্যন্ত ৬ গোল করেছেন তিনি। তবে গ্রোইন ইনজুরিতে ছিটকে গেছেন এদারসন, তার পরিবর্তে খেলবেন স্টেফান ওর্তেগা। পুরো মৌসুমের জন্য আগে থেকেই ছিটকে গেছেন নাথান একে। হল্যান্ড ও জন স্টোনসকেও আরও কয়েক ম্যাচে পাবেন না গার্দিওলা, তবে মাত্রই ফেরা ম্যানুয়েল একেনজি থাকবেন গার্দিওলার শুরুর একাদশে। পারভিন আক্তার, সময় সংবাদ। ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। গেলবারের মতো এবারও A+ ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন রোহিত, কোহলি, বুমরা ও রবীন্দ্র জাদেজা। কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। ৪ ক্যাটাগরিতে মোট ৩৪ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই। যদিও কোনো ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়নি। A+ ক্যাটাগরিতে থাকা ৪ ক্রিকেটার বছরে বেতন পাবেন ৭ কোটি রুপি। গত বছর B ক্যাটাগরিতে থাকা ঋষভ পন্থ এবার আছেন A ক্যাটাগরিতে, যেখানে তার সঙ্গী মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, গিল, পান্ডিয়া ও মোহাম্মদ শামি। A ক্যাটাগরির বেতন ৫ কোটি রুপি। বোর্ডের নির্দেশনা না মেনে গেল মৌসুমে ঘরোয়া ক্রিকেট না খেলে কেন্দ্রীয় চুক্তি থেকে জায়গা হারিয়েছিলেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। B ক্যাটাগরিতে ৩ কোটি রুপি বেতন পাবেন IPL-এ কিংস ইলেভেন পাঞ্জাব মাতানো শ্রেয়াস আইয়ার। আর C ক্যাটাগরিতে আছেন ১৯ ক্রিকেটার। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ধ্রুব জুরেল, সরফরাজ, নীতিশ রেড্ডি, অভিষেক, আকাশদীপ, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। আর বাদ পড়েছেন অশ্বিন, শার্দুল ঠাকুর সহ ৯ ক্রিকেটার। পাকিস্তান টেস্ট দলের সাবেক কোচ জেসন গিলেস্পির বকেয়া অর্থ পরিশোধের দাবি প্রত্যাখ্যান করেছে পিসিবি। উল্টো অস্ট্রেলিয়ান এই কোচ চুক্তি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছে পাকিস্তান বোর্ড। বিবৃতি দিয়ে বকেয়া বেতন চাওয়া নিয়ে গিলেস্পির অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেও জানিয়েছে তারা। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে গিলেস্পি নিজেই কোচের দায়িত্ব ছেড়েছেন কোনো নোটিশ না দিয়ে। তাই চুক্তি অনুযায়ী উল্টো তার কাছেই ক্ষতিপূরণ চেয়েছে পিসিবি। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে আবারও অস্থিরতা নেমে এসেছে পাকিস্তানের ক্রিকেটে। পাকিস্তান ক্রিকেটে কোচ আসা যাওয়া নতুন কিছু নয়। অভ্যন্তরীণ কোন্দল দলটির এগিয়ে যাওয়ার পথে বড় অন্তরায়। তবে তাতে টনক নড়ে না কোনো পক্ষেরই। নিজেদের মাঝে কাদা ছোড়াছুড়িতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশটির ক্রিকেটের। বোর্ডের মাঝে অন্তর্কোন্দলের কারণে ভালো মানের কোচরাও এখন পাকিস্তানের দায়িত্ব নিতে আগ্রহ দেখায় না। বিতর্কে জড়ানো নতুন কিছু নয় পিসিবির জন্য। এবার কোচের পাওনা পরিশোধ করা নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২৪ সালের এপ্রিলে দেশটির টেস্ট দলের দায়িত্ব নিয়ে আসেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার জেসন গিলেস্পি। তার অধীনে কয়েকটি সিরিজ খেলে ম্যান ইন গ্রিন। তবে দলের বাজে পারফরম্যান্স ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে ৮ মাসও টিকতে পারেননি। বোর্ডের সঙ্গে মতের অমিল ও দলের পরিবেশ অবনতি হয় গেল ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের আগে তার চলে যাওয়ায় বিপাকে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্তর্বর্তীকালীন কোচ করা হয় আকিব জাভেদকে। এতদিন নীরব থাকলেও কদিন আগে মুখ খুলেছেন গিলেস্পি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে গিলেস্পি দাবি করেন তিনি এখনও পিসিবির কাছে পারিশ্রমিকের কিছু অর্থ পান, যেটা দিতে গড়িমসি করছে বোর্ড। তার এজেন্ট বোর্ডের HR বিভাগে এ নিয়ে ইমেইলও করেছে। তবে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির বকেয়া বেতন না পাওয়ার এমন অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে পিসিবি। বোর্ডের দাবি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই গিলেস্পি নিজেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সে কারণে বরং তারই বোর্ডের কাছে ৪ মাসের বেতন পরিশোধ করা উচিত। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যদি বোর্ড গিলেস্পিকে বরখাস্ত করে তবে তাকে 4 মাসের বেতন দিতে বাধ্য থাকবে, কিন্তু যদি গিলেস্পি নিজে থেকে চাকরি ছেড়ে দেন তাহলে তাকে 4 মাস আগে নোটিশ দিতে হবে এবং বোর্ডকে 4 মাসের বেতন পরিশোধ করতে হবে। যেহেতু তিনি কোনো ধরনের নোটিশ না দিয়ে চাকরি ছেড়েছেন, তাই গিলেস্পিকেই বরং বোর্ডকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। নিজেদের অবস্থানে অনড় দুপক্ষই। এখন দেখার বিষয় তারা সমঝোতায় পৌঁছাবেন নাকি আইনি প্রক্রিয়া যাবেন। যে পথেই যান না কেন তাতে সুনাম ক্ষুণ্ণ হবে পাকিস্তানের ক্রিকেটেরই। পারভিন আক্তার, সময় সংবাদ। 11 জেলার অংশগ্রহণে চট্টগ্রাম বিভাগীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটির মারি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা। ভৌগোলিক অবস্থান ও দলগুলোর যাতায়াত বিবেচনায় টুর্নামেন্টকে 2টি জোনে ভাগ করা হয়েছে। ক জোনে আছে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলা। খ জোনে বাকি দলগুলো। ক জোনের খেলা অনুষ্ঠিত হবে রাঙামাটিতে আর খ জোনের ভেন্যু কুমিল্লা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান। প্রত্যেক বছর ক্যাবিনেটের সাথে কিন্তু আমাদের একটি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করতে হয়, এটা জানেন কিনা। ওই কর্মসম্পাদন চুক্তিতে আমাদের একটি আইটেম থাকে যে জেলা ক্রীড়া শিক্ষা সংস্কৃতি বা ইত্যাদি সংক্রান্ত একটি আইটেম আয়োজনের। সেখানেও কিন্তু আমাদের একটা বাধ্যবাধকতা আছে যে এই হচ্ছে একটা বিভাগীয় ক্রীড়া একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আমরা চুক্তি করেছিলাম। আমরা কিন্তু ওইটারও একটা বাধ্যবাধকতায় আছি। এই মানে আমাদের ক্রীড়া সংস্থা থেকে অবশ্যই আমরা বিভাগীয় ক্রীড়া মানে ফুটবল টুর্নামেন্ট গোল্ড কাপ টুর্নামেন্ট নামকরণ করেছি। একই সাথে হচ্ছে এটা আমাদের হচ্ছে এপি এর বাধ্যবাধকতার অংশ। বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে 11টি জেলা মানে আমাদের সকল জেলা অংশগ্রহণ তাদের নিশ্চিত করেছে। জেলা দলগুলো হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালী। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025। সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ফুটবল ম্যাচে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে 3-1 গোলে হারিয়েছে বনানী থানা ফুটবল দল। দেশের প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে সংগঠন কাজ করবে বলে জানান আমিনুল হক। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা আমার নিজের দেশের তৃণমূল পর্যায়ে যে অসাধারণ অনেক উঁচু মানের খেলোয়াড়রা রয়েছে সেই খেলোয়াড়গুলোকে আমরা বাছাই করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে খেলাতে চাই। সেটার জন্য আমাদের সেই তৃণমূলে খেলা পৌঁছে দিতে হবে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পিএসএল এর ম্যাচে রাতে মাঠে নামছে রিশাদের লাহোর কালান্দার্স। বাংলাদেশ স্পিনারের পারফরমেন্সে মুগ্ধ মোহাম্মদ রফিক, ভালো করতে দিলেন পরামর্শ। কিন্তু লেগ স্পিনার যদি একটু সাইডেতে ছাড়ে দেখা যায় বলটা আর টান করবে। উপরে টপ লেভেলের থেকে যদি বল ছাড়ে তাহলে গুগলিটা খুব ভালো হবে। ফেডারেশন কাপের ফাইনালে বিকেলে ময়মনসিংহে মুখোমুখি হবে আবাহনী ও বসুন্ধরা কিংস। দলগত চেষ্টায় সাফল্য চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হ্যাট্রিক জয়ের সঙ্গে শিরোপায় চোখ আবাহনীর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।